নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। অগ্নি 5-এর সফল পরীক্ষা করল ভারত। ৫,০০০ কিলোমিটার পাল্লার মিসাইল, পরমাণু অস্ত্র বহনে সক্ষম। আওতায় গোটা চীন। সীমান্তে লাল ফৌজ যখন চোখ রাঙাচ্ছে, তখনই কড়া বার্তা দিল ভারত আজ। জানেন, এই সেনাবাহিনীর মধ্যে একটা চালু রসিকতা আছে। পাকিস্তানের বুলেট চেনা যায়, চীনের বুলেট চেনা যায় না। সেই চীনের বুলেটকে এবার আমরা চিনে ফেলেছি। বলেই তাওয়াংয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে লাল ফৌজ। একটু ভেঙে বলি, অ্যাকশন প্রিপেয়ার্ড অ্যালার্ট, যার সহজ মানে যুদ্ধ পরিস্থিতির জন্য তৈরি থাকা। গালওয়ানে সংঘর্ষের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এই অ্যাকশন প্রিপেয়ার্ড অ্যালার্ট জারি হয়, সেটাই চালু ছিল। তাওয়াংয়ের ঘটনার পর এখন তো আরও বেশি করে রয়েছে, কারণ এই অ্যালার্ট জারি থাকায় শীত এসে গেলেও অরুণাচলের ফরওয়ার্ড পোস্টগুলো থেকে সেনাদের নামিয়ে আনা হয়নি, যেটা অন্যান্য বার হয়, অন্যান্য শীতে হয়। যদিও আগে এটাই রেওয়াজ ছিল। তাওয়াংয়ের 17,000 ফুট উচ্চতায় আমাদের পোস্ট দখল করতে এসেছিল চীনের সেনা। বুঝতেই পারছে যে এই উচ্চতায় ঠান্ডা কতটা। সেনা সূত্রে আমরা জানতে পারছি যে এবার শীতের আগেই উঁচুতে থাকা ফরওয়ার্ড পোস্টগুলোয় যাবতীয় রসদ পাঠিয়ে দেওয়া হয়। উপরে চলে যায় শীত মোকাবিলার সমস্ত সরঞ্জাম। আর সেনাদের নামিয়ে আনা হয়নি, আর তা হয়নি বলেই চীনা সিপাহীদের এবারে আমরা মেরে তাড়াতে ফেলেছি। আমাদের TV9 নেটওয়ার্কের রিপোর্টার ইতিমধ্যেই তাওয়াংয়ে পৌঁছে গেছেন। তারা একেবারে গ্রাউন্ড জিরো থেকে সবকিছু লেটেস্ট রিপোর্ট পাঠাচ্ছেন। ফলে আজ আমি কম কথা বলবো, আপনাদের আমি রিপোর্টারদের মুখ থেকেই সব কিছু শোনানোর চেষ্টা করছি। গালওয়ান কাণ্ডের পর ভারতীয় সেনাবাহিনীর রণকৌশলে অনেকটাই বদল এসেছে। হাতাহাতিতে কিভাবে প্রশিক্ষণ নেওয়া যায় তা নিয়ে কিন্তু রীতিমতো আলোচনা এবং প্রশিক্ষণ চলছে। এমনকি চীনের কুংফুর পাল্টা ভারতীয় সেনা হাতাহাতি করে কিভাবে লড়াই করবে তারও প্রশিক্ষণ নেওয়া হয়েছে। প্রয়াত চিফ ডিফেন্স অফ স্টাফ বিপিন রাওয়াত এ ব্যাপারে একটি বিশেষ ম্যানুয়াল তৈরি করেছিলেন। তাতে বলা ছিল কিভাবে চীনের পাল্টা হাতাহাতিতে ভারতীয় সেনা প্রশিক্ষণরত থাকবে। এমনকি কাঁটা লাগানো বা পেরেক লাগানো রড কিভাবে ট্রিটি অফ এঙ্গেজমেন্ট অনুযায়ী ভারতীয় সেনা ব্যবহার করবে তাও কিন্তু ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে নিয়েছে ভারতীয় সেনার কর্তারা। গত 9 ডিসেম্বর যে ঘটনা ঘটেছে তাতে মনে করা হচ্ছে প্রয়াত চিফ ডিফেন্স অফ স্টাফের ম্যানুয়ালি অনেকটাই কাজ করেছে। ক্যামেরায় পিকুদায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, তাওয়াং। আগের এপিসোডে আমি আপনাদের বলেছিলাম যে প্রাক্তন সেনাকর্তারা মনে করছেন তাওয়াংয়ে 300 সেনা পাঠিয়ে আসলে জল মাপার চেষ্টা করছে চীন। উদ্দেশ্য ছিল ভারতীয় সেনা কতটা প্রস্তুত, কতটা প্রিপেয়ার্ড তা পরখ করে নেওয়া। তাদের আশঙ্কা যে চীনের আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে বাহিনীও কিন্তু এই আশঙ্কাটা উড়িয়ে দিচ্ছে না। সীমান্তে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে, আর এদিন থেকেই শুরু হয়ে গেছে বায়ু সেনার মহড়া। অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে সেই মহড়া চলছে। উঠছে রাফাল, সুখোইয়ের মতন শক্তিশালী অত্যাধুনিক ফাইটার জেট। আমাদের রাজ্যের হাসিমারা এয়ারবেসে রাফাল যুদ্ধবিমান রাখা হয়। হাসিমারা ছাড়াও তেজপুর, ছাবুয়া, জোরহাট বায়ুসেনা ঘাঁটিতে মহড়া চলছে। সমস্ত ফ্রন্টলাইন এয়ারবেস, এমনকি একাধিক অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডও ব্যবহার করা হচ্ছে। প্রতিরক্ষা বিশারদরা বলছে তাওয়াং স্ট্র্যাটেজিক্যালি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ তাওয়াং যদি হাতে রাখা যায় তাহলে অরুণাচল প্রদেশ এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ওপরে সরাসরি নজরদারি করা সম্ভব। যে কারণে তাওয়াংকে বলা হয় ক্যামেলস আই, অর্থাৎ উটপাখির চোখ। তাওয়াংকে ঘিরে রয়েছে 3টি স্ট্র্যাটেজিক পয়েন্ট, আর এই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলি চীন নিজেদের হাতে রাখতে এখন সবথেকে আগ্রাসী ভূমিকা পালন করছে। এর মধ্যে একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে হাসিমারা বায়ুসেনার ঘাঁটির কোনাকুনির দিক, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত এনে চীনা সেনা ওই বায়ুসেনা ঘাঁটিটিকে সর্বনষ্ট করতে চায়। বর্তমানে রাফাল যুদ্ধবিমানের ঘাঁটি হচ্ছে হাসিমারা।
এছাড়াও আরও দুটি স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে, যার মধ্যে একটি হাতে পেলে তিব্বতের ওপর সরাসরি নজরদারি করা সম্ভব। যদিও দেশের নিরাপত্তার স্বার্থে এই দুটি স্ট্র্যাটেজিক পয়েন্টের নাম আমরা বলছি না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন স্ট্র্যাটেজিক পয়েন্টগুলি যার হাতে থাকবে তার হাতেই যুদ্ধের অ্যাডভান্টেজ থাকবে। সেই কারণেই কি চীন তাওয়াং নিয়ে এত আগ্রাসী ভূমিকা পালন করছে? ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, তাওয়াং। তাওয়াংয়ের গুরুত্ব কোথায় তা খানিকটা বোঝা গেল। সেখানকার বৌদ্ধ মনস্ট্রির পরিস্থিতি এখনো থমথমে। রাস্তায় খুব বেশি মানুষও নেই যে ছবি আপনাদের দেখাবো। তার আগে একটা উদ্বেগের খবর দিই। অরুণাচলের উত্তরে শিগাৎসে বিমানবন্দরে নানা রকম নির্মাণের কাজে গতি এনে ফেলেছে চীন। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এই ছবি। যাত্রী পরিবহন এবং সামরিক বিমান ওঠানামা এই দুটোর জন্যই বিমানবন্দরকে ব্যবহার করা হচ্ছে। ভারত চীনের সীমান্ত থেকে প্রায় 150 কিলোমিটার উত্তরে এই শিগাৎসে বিমানবন্দর। উপগ্রহ চিত্রে পরিষ্কার যে আমাদের উপর আক্রমণ শানাতে লাল ফৌজের পরিকল্পনা ছকা হয়ে গিয়েছে। সুতরাং ভারতকেও বিমান মহড়া চালাতেই হচ্ছে। দিন 10 আগেই সীমান্তে শান্তিরক্ষা নিয়ে দিল্লিকে লম্বা উপদেশ দিয়েছিল বেইজিং। আর এখন দেখা যাচ্ছে যে তারাই যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। ভারতীয় কূটনীতিবিদরা বলছেন যে জিনপিং নতুন করে ক্ষমতায় আসার পর বেইজিং আরও বেশি করে অনুপ্রবেশ ঘটাবে, সংঘাতও বাড়িয়ে যাবে। ফলে আমাদের সতর্ক 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 থাকতেই হবে। मेरे ठीक पीछे ये तवांग की वो मशहूर मॉनेस्ट्री है जिसको 1680-1681 में 5वें दलाई लामा के निर्देश पर बनाया गया था। राजू जरा ये बोर्ड दिखाइए। यहाँ जहाँ हम पहुंचे हैं कोई चैनल नहीं पहुंचा है। ये तवांग मॉनेस्ट्री है इस वक्त जहां पर हम खड़े हुए हैं। लिखा हुआ है वेलकम टू तवांग मॉनेस्ट्री। और चीन की झल्लाहट का सबसे बड़ा कारण यही कहा यह जाता है कि तवांग में ही 6ठे दलाई लामा का जन्म हुआ था। और इस मॉनेस्ट्री में 1959 में जब तिब्बत पर चीन ने अपने जुल्म ज्यादा बढ़ाने शुरू कर दिए, तब 14वें जो दलाई लामा है उन्होंने इस मॉनेस्ट्री में शरण ली थी, जो चीन को बिल्कुल रास नहीं आता। चीन का दलाई लामा को भारत में शरण लेना, भारत में रहना कभी पसंद नहीं आया। लेकिन तवांग में जिस तरह से चीन भारत के खिलाफ साजिशें रचता है, उनमें से एक सबसे बड़ा कारण ये वो मॉनेस्ट्री है जहां पर 1959 में 14वें दलाई लामा आए, उन्होंने शरण ली यहां पर और वो यहां पर कुछ दिन बिताए। चीन को बिल्कुल नागवार गुजरा। तो तवांग में LAC के बिल्कुल नजदीक बनी ये मॉनेस्ट्री चीन के लिए सबसे बड़ा सीने में जलन या कहें सीने पे सांप लौटने जैसा एक यहां पर ये एस्टैब्लिशमेंट है। मैं कहूंगा अपने कैमरा सहयोगी राजू थोड़ा अंदर चलते हैं, अंदर दिखाते हैं। बिल्कुल सन्नाटा सा छाया हुआ है। वैसे तवांग टाउन बहुत बड़ा नहीं है, 11-12 हजार की आबादी का टाउन है। और यहाँ पर क्योंकि अभी यहाँ पर इस तनाव की वजह से भी टूरिस्ट कम आ रहे हैं, लेकिन इस मॉनेस्ट्री में देश विदेश से टूरिस्ट आते हैं और वो यहाँ पर इस मॉनेस्ट्री को देखने आते हैं। जो बौद्ध धर्म के अनुयायी हैं वो यहाँ अपने धर्म के हिसाब से पूजा पाठ करने आते हैं। कैमरा सहयोगी राजू के साथ गौरव अग्रवाल, TV9 भारतवर्ष, तवांग। সেনার কাজ করছে সরকারের। চীন ইস্যুতে ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। পেন্টাগন বলেছে নিরাপত্তার মতো বিষয়ে তারা বন্ধু দেশ ভারতের পাশেই রয়েছে। তাওয়াংয়ের ঘটনার পর দিল্লির পদক্ষেপকে আমেরিকা পুরোপুরি সমর্থন করছে। বুঝতেই পারছেন জিনপিংয়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন বাইডেন। আর সীমান্তে যখন যুদ্ধ প্রস্তুতি, তখন নাম না করে দুনিয়ার সামনে চীন ও পাকিস্তানের মুখোশ খুলে দিলেন আমাদের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। বুঝিয়ে দিলেন পাকিস্তান মানে হচ্ছে আসলে টেররিস্ট। টেরর হলো পাকিস্তানের সবচেয়ে বড় এরর। গাল বাড়িয়ে থাপ্পড় খেলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে তিনি কাশ্মীর নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জয়শঙ্কর তাকে বুঝিয়ে দিয়েছেন যে কাঁচের ঘরে বসে ঢিল ছোড়াটা বোকামি। জম্মু কাশ্মীরে 370 ধারা রদ পরেই আন্তর্জাতিক মঞ্চে সরব হয় ইসলামাবাদ। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এই নিয়ে আলোচনার দাবি তোলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে পাকিস্তানের সেই কৌশল কোনোদিনই কাজে আসেনি। রাইট টু রিপ্লাইয়ের সুযোগ নিয়ে রাষ্ট্রপুঞ্জে সেদিন ভারতের প্রতিনিধি তুলে ধরেন পাকিস্তানের সন্ত্রাসযোগ। কাশ্মীর ও ভারত ও পাকিস্তান, কাশ্মীর ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু, সেটাকে বহুপাক্ষিক মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা থেকে এরপরে সরে আসেনি পাকিস্তান, এরপরেও না।
নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার বিরুদ্ধে হামলার অভিযোগে রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীরও শরণাপন্ন হয়েছিল তারা। কাজে আসেনি কোনো কিছুই। আর এবার আগ বাড়িয়ে মন্তব্য করতে গিয়ে নিজের দেশকে লজ্জায় ফেললেন তরুণ পাক বিদেশমন্ত্রী। আমরা দেখেছি পাক জঙ্গিদের কিভাবে মদদ দেয় চীন। তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা এলেই নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে তা আটকে দেয় বেইজিং। এই প্রসঙ্গ টেনে এদিন চীনের মুখোশও খুলে দিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী। The question of justifying what the world regards as unacceptable should not even arise. That certainly applies to state sponsorship of cross-border terrorism. Nor can hosting Osama bin Laden and attacking a neighboring parliament serve as credentials to sermonize before this council. We have seen attempts at distraction and diversion on the challenge of terrorism. Even as the world is coming together with a more collective response, multilateral platforms are being misused to justify and protect perpetrators. উপমহাদেশ থেকে এবার ইউরোপের মাটির দিকে তাকাতেই হচ্ছে। যুদ্ধ চলছে তো চলছেই, থামার কোনো লক্ষণই নেই। দিন মাস পেরিয়ে বছর গড়াতে চলল। তবে রুশ হানায় ক্ষতবিক্ষত হলেও সদর্পে মাথা তুলে লড়াই করে যাচ্ছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস লিখেছে এই যেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সের সঙ্গে নেপালের লড়াই। ফ্রান্স যে সত্যি ফাইনাল উঠবে তখন অবশ্য সেটা কারোরই জানা ছিল না। তবে নেপালের মতো শক্তি নিয়েও ইউক্রেনের চুয়াল চাপা লড়াই দেখছে দুনিয়া। বলা ভালো মরক্কোর মতো খেলছে ইউক্রেন। শুধু একটাই পার্থক্য, সেমিফাইনালে মরক্কো বিদায় নিলেও ইউক্রেনের লড়াই এখনো চলছে। আর শুধু চলছেই না, রাশিয়ার সঙ্গে সমানে সমানে লড়ছে ইউক্রেন। সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে গোটা বিশ্বের ঘরে ঘরে চেনা মুখ হয়ে ওঠা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অনবরত গোলাবর্ষণ আর রক্তপাতের মাঝেও নির্ভীকভাবে দেশের জনগণকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। সব অর্থেই যেন এক অন্যরকম, একদম অন্যরকম নেতা, এক তরুণ রাষ্ট্র নায়কের উত্থান যেন। 2022-এ তাকেই পার্সন অফ দ্য ইয়ারের শিরোপা দিয়েছে টাইম ম্যাগাজিন। তারা বলছে বিশ্ব কূটনীতিকে নাড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। তবে রাশিয়া, পুতিনের দেশের কাগজে লেখা হয়েছে টাইমস আসলে একটা ক্রাই বেবি, যিনি সর্বক্ষণ কাঁদতে ভালোবাসেন, তার হাতে পুতুল ধরিয়ে দিল। রুশ সংবাদপত্রের দাবি এবছর পার্সন অফ দ্য ইয়ার যদি কেউ হয় তিনি হবেন পুতিন এবং রাশিয়ান সেনারা। পার্সন অফ দ্য ইয়ার নিয়েও দু দেশের মধ্যে সংঘাত। বুঝতেই পারছেন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে। প্রবল শীতেও দুপক্ষের লড়াই, মিসাইল যুদ্ধ থামার লক্ষণ নেই। অনেকেরই আশঙ্কা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ চিত্রাই কিছুটা ছোট আকারে আবার ফিরছে ইউরোপে। এতদিন ইউক্রেন অভিযোগ করেছে সাধারণ মানুষ ও পরিকাঠামোর ওপর হামলা হচ্ছে, নির্বিচারে আছড়ে পড়ছে রুশ মিসাইল। এবার সেই অভিযোগের সুর রাশিয়ার গলায়। রুশ অধিকৃত মেলিটোপোল শহরে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলল রাশিয়া। দুদিন আগে মেলিটোপোল শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় 12ই ডিসেম্বর রাতে মেলিটোপোলে এক হোটেলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন সেনা। এই ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় 200 জন রুশ সেনার মৃত্যু হয়েছে। রাশিয়ার তরফে হামলার কথা স্বীকার করে নেওয়া হলেও দাবি করা হয় ক্ষয়ক্ষতি ইউক্রেনের দাবির তুলনায় অনেক কম। শীতের মধ্যেই লড়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার ইউক্রেনের দাবি কিয়েভকে নিশানা করা রাশিয়ার 13টি ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভিডিও বার্তায় বলেন, সকালে 13টি ইরানি ড্রোন দিয়ে শুরু করে রাশিয়া। আমরা সেই আক্রমণ রুখে দিতে পেরেছি। জেলেনস্কি বিবৃতি আসার আগে কিভের মেয়র তিতালি ক্রিটস্কো একই অভিযোগ করেন। গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে দুই দেশেই প্রতিদিন আছড়ে পড়ছে মিসাইল। 7 দিনে দুই দেশে 250-রও বেশি মিসাইল। গত 7 দিনে প্রায় 4 শতাধিক মৃত্যুর অভিযোগ। আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষ এখন অনেকটা কমে এসেছে, বরং একলাফে বেড়েছে মিসাইল হানার সংখ্যা। তাই ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি। ইউক্রেনের একটা বড় অংশ এখন ধ্বংসস্তূপ। পরিস্থিতির বর্ণনা দিয়ে এএফপির সাংবাদিক জানাচ্ছেন, অ্যালার্ম ঘড়ির বদলে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙছে, আবার মিসাইলের শব্দে রাতের ঘুমটাও চলে যাচ্ছে। যেটুকু সময় ঘুমানো যাচ্ছে সেই সময়ই বোধহয় যুদ্ধ হচ্ছে না। রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে
কোন দিকে যে গড়াচ্ছে তার কোনো দিশা এখনো নেই। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের একটি অংশ এখন টানা ব্ল্যাকআউট। গত সোমবার থেকে অন্ধকারে ইউক্রেনের অন্যতম বর্ধিষ্ণু বন্দর শহর ওডেসাও। সোমবার বিকেলে ইউক্রেনের দক্ষিণ প্রান্তের এই শহরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই অন্ধকারে ডুবে গেছে 15 লক্ষ মানুষের আবাসস্থল ওডেসা শহর। প্রবল ঠান্ডায় কাঁপছেন লাখো লাখো মানুষ। নেই জল গরম করার সামান্য সুবিধাটুকুও। ইউক্রেনের আরও অন্তত 2 ডজন শহরেই এখন এই পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতির যুদ্ধ, চীন পাকিস্তানের সঙ্গে আমাদের রোজকার লড়াই, সব চলবে, আমার নয় এসব জিনিস। তবে 4 বছরের অপেক্ষার পর মাঠের বিশ্বযুদ্ধ এখন একেবারে অন্তিম পর্যায়ে। বাঙালির কাছে বিশ্বকাপ মানে ব্রাজিল, আর্জেন্টিনা। নেইমারদের ছুটি হয়ে গেছে, এখন মেসির জন্য গলা ফাটাতে তৈরি কলকাতা থেকে কুচবিহার। বিশ্বকাপ মানে কিন্তু নিছক ফুটবলের বাইরে, তার বাইরে গিয়েও আর অনেক কিছু। দুনিয়ার সামনে আয়োজক দেশের নিজেকে মেলে ধরা, সে দেশের সংস্কৃতির স্বাদ পাওয়া বাকি দুনিয়ার। বিশ্বকাপ কভার করতে গিয়ে কাতারের মরুভূমিতে কোয়াড বাইকের সন্ধান পেয়ে গেলেন TV9 বাংলার প্রতিনিধি। দেখুন 4 চাকার বাইকের কেরামতি। এই বাহনের নাম কোয়াড বাইক। কাতারের রাজধানী দোহাতে এর জনপ্রিয়তা তুঙ্গে। সপ্তাহান্তে এদেশের মানুষ দোহাতে ভিড় জমায় কোয়াড বাইকে চেপে একবার ডেজার্ট সাফারি করবেন বলে। মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে চলে যাওয়া, এই আবেশে দিশেহারা হতে কে আর চায় না। কোয়াড বাইকে চড়ার খরচ আপনার পকেটের নাগালেই রয়েছে। কোয়াড বাইকে চড়তে যদি চান, রয়েছে অনেক ক্যাটাগরি: ডেজার্ট সাফারি, ওভারনাইট সাফারি, পোলারিস ডেজার্ট ট্যুর, সি লাইন বিচ কোয়াড বাইকিং। কোয়াড বাইকিং এর ক্যাটালগে স্পষ্ট, শুধু মরুভূমিই নয়, সমুদ্র বরাবর বালুকা বেলায় চালাতে পারবেন এই কোয়াড বাইক। কোয়াড বাইক বুক করা যায় দুভাবে, অফলাইন ও অনলাইন। অনলাইনের ক্ষেত্রে কোয়াড বাইকের সংশ্লিষ্ট সংস্থায় ইমেল করলে হতে পারে বুকিং, বা কোনো ট্রাভেল অ্যাপের মাধ্যমে আপনি বুক করতে পারবেন কোয়াড বাইক। আমাদের এই কোয়াড বাইক সফরের মাঝেই দেখা হলো কাতারের বসবাসকারী এক দম্পতির সঙ্গে। শুরু হলো আড্ডা। বিশ্বের কোথায় আপনি বাঙালি পাবেন না বলুন তো? যে কোনো যান না কেন, ঠিক কোথাও না কোথাও কাউকে না কাউকে আপনি পাবেনই। তিনি হতে পারেন আপনার হয়তো প্রতিবেশী, দেখলেন দূর দেশে এসে দেখা হয়ে গেল তার সঙ্গে। এখানে আমরা এক বাঙালি দম্পতিকে দেখতে পাচ্ছি। চলে যাব সরাসরি। আপনার নাম? আমার নাম দেবাশিস মজুমদার। আপনার নাম? রুমি মজুমদার। আমরা আর্জেন্টিনার সাপোর্টার অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা। আর আপনি? সেম, আর্জেন্টিনা। আচ্ছা, তার মানে কি মেসির হাতে কাপ দেখতে চাইছেন? একদম মেসির হাতেই দেখতে চাইছি। কাতারে এসে একটা অদ্ভুত ছবি দেখছি, অধিকাংশ বাঙালি কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, মেসির সাপোর্টার। বোধহয় কোথাও না কোথাও কাতারের বাঙালিরা মেসির হাতে কাপ দেখতে চাইছেন। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে অভিষেক সেনগুপ্ত, দোহা, কাতার। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।